ওয়েলকাম ইয়োর কে পাঠশালা। আমরা পার্ট ওয়ানের পর পার্ট টু নিয়ে শুরু করতে যাচ্ছি। তো পার্ট ওয়ানে যেখানে কমপ্লিট করেছিলাম তারপর থেকেই পার্ট টুটি শুরু করব এখন। তো আমাদের প্রথম প্রশ্ন যেটি রয়েছে 3.3 বলছে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে থাকে। মানে এখানে প্রমাণ করতে বলছে আর সমান 2f। তো এখানে গোলীয় দর্পণ উল্লেখ করা হয়েছে, মানে সে উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক। তাই এখানে অ্যান্সারটি এমনভাবে তোমাদের দেওয়া হয়েছে, দুইটি দর্পণের উল্লেখ রয়েছে এবং দুই দর্পণের চিত্রও দেওয়া রয়েছে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে অবতল লেন্সকে কিছু প্রিজমের সমন্বয়ে কল্পনা করে লেন্সের অপসারী ক্রিয়ার ব্যাখ্যা দাও। এই যে লেন্সের অপসারী ক্রিয়া, অবতল লেন্সকে কাজে লাগিয়ে অনেকগুলো প্রিজমের সমন্বয়ে বন্টন করেই অ্যান্সারটি তুলে ধরা হয়েছে। ওকে, এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে ওহমের সূত্রটি লেখো। এই যে ওহমের সূত্র এখানে দেওয়া রয়েছে, বলছে এর থেকে রোধের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। এই যে ওহমের সূত্র থেকে রোধের ধারণা এখান থেকে শুরু করে এই পর্যন্ত করে দিও। ওকে, তো মাঝে যেগুলো দেওয়া রয়েছে এটা হচ্ছে ওহমের সূত্রের ব্যাখ্যা এবং তার সঙ্গে গাণিতিক রূপ। পারলে করে রাখো, না চাইলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না কেন? এই যে আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন না বলার কারণ, এই যে অ্যান্সারটি। নেক্সট বলছে এ, বি এবং সি মৌল তিনটি পরমাণু ধ্রুবাঙ্ক যথাক্রমে Z-2, Z এবং Z+1। এদের মধ্যে বি মৌলটি নিষ্ক্রিয় মৌল। এ এবং সি দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি কী হবে এবং সৃষ্ট যৌগের সংকেতটি কী? এই যে এর মধ্যে বন্ধন প্রকৃতি তড়িৎযোজী বন্ধন হবে এবং এর সংকেত হয়ে যাবে C2A। ওকে, তো পুরো অ্যান্সারটি করে দিও। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে লুইস ডট গঠন অঙ্কন করো Al2O3। এই যে Al2O3 লুইস ডট গঠন করা হলো। নেক্সট ওরই সঙ্গে বলছে C2H4, এই যে C2H4। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে পরীক্ষাগারে উৎপন্ন NH3 গ্যাসকে শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয় না কেন? তো এই P2O5 এর পরিবর্তে তোমাদের পরীক্ষাতে H2SO4 বা P2O5 তো দেওয়াই রয়েছে, তার সঙ্গে বলতে পারে অনাদ্র CaCl2 বা এই তিনটির মধ্যে যে কোনো একটা দিতে পারে। তো যাই দেখ না কেন এই অ্যান্সারটি করে দিও। তো এখানে P2O5 এর কথা বলছে, তো মাঝের এই যে বিক্রিয়াটি রয়েছে এটাই কেবলমাত্র দিও। ওকে, যখন এখানে H2SO4 এর কথা বলবে তখন এই প্রথমের বিক্রিয়াটি দিয়ে দিও, আর যখন শেষে এই CaCl2 এর কথা বলবে তখন এই লাস্ট বিক্রিয়াটি দিয়ে দিও। ওকে, তো এখানে তিন রকমই সংকেতগুলোকে চেঞ্জ করে তিন রকমই কোশ্চেন করতে পারে। তো তিন রকমই কোশ্চেনের অ্যান্সার এর মধ্যে দেওয়া হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে যে সমুদ্রগামী জাহাজে জলের নিচের পাইপলাইনের সাথে এমজি ব্লক যুক্ত করা হয় কেন? এই যে এমজি ব্লক কেন যুক্ত করা হয় সেটি দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন বলছে খোলা বাতাসে দীর্ঘদিন কপারের তৈরি বাসনপত্র রেখে দিলে তাতে সবুজ আস্তরণ পড়ে কেন? এই যে সবুজ আস্তরণ পড়ার কারণ, তার সঙ্গে বিক্রিয়াটিও দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে C3H6O সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন অঙ্কন করো এবং এদের IUPAC নাম লেখো। তো এর অ্যান্সারটি হয়ে যাবে CH3
এক বন্ধন CH2 এক বন্ধন CHO, এর IUPAC নাম হবে প্রোপানেল। ওকে, নেক্সট পরবর্তী আরেকটি হয়ে যাবে CH3 এক বন্ধন CO এক বন্ধন CH3, এর নাম হবে প্রোপান টু অন। ওকে, নেক্সট পরবর্তীতে কি বলছে, নিচের বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো। এই যে C2H2 তার সঙ্গে 2Br2, এই যে এর সঙ্গে বিক্রিয়াটি করে এই যে 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন প্রস্তুত হয়েছে। নেক্সট বলছে CH3 COOH প্লাস C2H5OH তার সঙ্গে গাঢ় H2SO4 দিলে এই যে CH3 COOH C2H5 এবং তার সঙ্গে H2O উৎপন্ন হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখন আমরা 4 দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম প্রশ্ন বলছে চার্লসের সূত্রটি লেখো। এই যে চার্লসের সূত্র, এর সঙ্গে বলছে এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার যে ধারণা পাওয়া যায় তা গাণিতিকভাবে প্রকাশ করো। এই যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা এবং এই যে তার গাণিতিক সূত্র আকারে প্রমাণ করা হলো। নেক্সট, এখন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, তো এখানে কি বলছে আমরা একটু দেখে নেব। 57 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, তাহলে এখানে চাপ P সমান বলা হয়েছে 57 সেন্টিমিটার পারদস্তম্ভ, তাকে আমরা HG দ্বারা চিহ্নিত করি। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে T সমান 27 ডিগ্রি সেলসিয়াস। 2.2 গ্রাম, এটা আমরা লিখতে পারি যে W এর মান, W সমান 2.2 গ্রাম। CO2, তো এই CO2 যেহেতু বলা হয়েছে, আমরা এখান থেকে আণবিক ভর M এর মান নির্ণয় করব। C এর জন্য হয়ে থাকে 12 প্লাস O এর 16, দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, সমান 12 প্লাস 16 দুগুণে 32, অর্থাৎ এটি হচ্ছে 44 এত গ্রাম পার মোল। ওকে, নেক্সট বলছে গ্যাসটির আয়তন কত হবে। আয়তন V সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এই হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে। তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে PV সমান W/m/RT, এখানে মান চেয়েছে V এর, তাই V কে একদিকে রাখলাম, WRT যেমন ছিল থাকলো, এদিকে P গুণ আকারে ছিল, এদিকে হলে ভাগ হয়ে যাবে P ইন্টু M। তো এখানে প্রত্যেকেরই মান দেওয়া রয়েছে, কিন্তু R এর মানটি দেওয়া নেই, তো R এর মান হয়ে যাবে 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তো এখানে দেখো, এখানে লিটার রয়েছে আয়তনের একক, এটা আমাদের নির্ণয় করতে হবে। ATM, এটি হচ্ছে চাপের একক, তো আমাদের চাপের একক দেওয়া রয়েছে সেন্টিমিটার HG, তাই সেন্টিমিটার HG থেকে ATM-এ আমাদের পরিবর্তন করতে হবে। তো তাই আমরা একে এই 57কে ATM-এ নিয়ে যাওয়ার জন্য 76 দিয়ে ভাগ করব, এত ATM। নেক্সট বলছে মোল ইনভার্স, এটা তো আমাদের রয়েছে এই যে মোলের মধ্যে। তারপরে বলছে কেলভিন ইনভার্স। কেলভিন ইনভার্স হচ্ছে এটা উষ্ণতার একক, আমাদের এখানে উষ্ণতা দেওয়া রয়েছে ডিগ্রি সেলসিয়াস, তাই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হবে। তো একে আমরা 273 দিয়ে যোগ করব, এত কেলভিন, অর্থাৎ আমরা পাচ্ছি 300 কেলভিন। ওকে, এবারে আমরা মানগুলো ধীরে ধীরে পুট করব। তো এখানে W এর মান কি বলছে,
2 গ্রাম ইন্টু আর এর মান 0.082 লিটার এটিএম। মোল ইনভার্স কেলভিন ইনভার্স রয়েছে, তাই আমরা মোলকে নিচে এবং কেলভিনকে নিচে করলাম ইনভার্স থাকার জন্য, মানে মাথাতে -1। নেক্সট পরবর্তী টি এর মান 300 কেলভিন। ঠিক নিচে এবার পি এর মান রয়েছে 57 এটিএম বাই 76। এই 76 নিচে না লিখে এটা উপরে তুলে দিচ্ছি 76 ইন্টু এম এর মান এই যে 44 গ্রাম পার মোল। এই পার মোল নিচে না করে উপরে করে দিচ্ছি পার মোল। এবারে আমরা এখন কাটাকাটিটা শুরু করব, যেখানে আমাদের প্রথমত কাজ যে দশমিকগুলোকে তুলে নেওয়া। দশমিককে তুললে এখানে 10 আসছে, এদিকে উপরের দশমিক তুললে দশমিকের পরে আরও 3টে শূন্য বসে গেল, তো নিচে আর কোনো দশমিক নেই। এবারে আমাদের পরবর্তী কাজ যে এককগুলোকে কেটে নেওয়া। এখানে গ্রাম রয়েছে, এই যে নিচে গ্রাম কেটে গেল, নিচে মোল রয়েছে, উপরের মোল কেটে গেল, নিচের কেলভিন উপরের কেলভিন কেটে গেল, নিচের এটিএম উপরের এটিএম কেটে গেল, আর কোনো একক কাটাকাটি নেই। এবারে সংখ্যাগুলো কাটাকাটি হবে। 22 দিয়ে দিলে 22 দুগুণে 44, 2 দিয়ে দিলে 2 4 8, 2 1 2। ওকে, তো আর কোথায় কাটাকাটি যেতে পারে 1 মিনিট একটু দেখে নাও। আচ্ছা, 3 দিয়ে আমরা দিতে পারি। 3 1 3, দুটো শূন্য থেকে যাচ্ছে। আচ্ছা, এদিকে দিলে 3 1 3, 3 লং 27 হচ্ছে। ওকে, আর এই যে উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল। আর 19 দিয়ে দিলে 19 4 76 হচ্ছে। তো আর বিশেষ কোনো কাটাকাটিটা যাচ্ছে না, তাহলে আমরা পাচ্ছি 41 ইন্টু 4, আর নিচে থাকছে 100। এককের মধ্যে কেবলমাত্র লিটার রয়ে গিয়েছে, তাহলে লিটার নিয়ে নিলাম। তো 41-এর সঙ্গে 4 গুণ করলে আমরা পেয়ে যাব 1. আচ্ছা, এটা হচ্ছে 41-এর সঙ্গে 4 গুণ করলে 164। নিচে যেহেতু দুটো শূন্য রয়েছে, তাই উল্টো দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক দিয়ে দিলাম, এত লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, কি বলছে দেখে নেব। লোহার সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় H2 গ্যাস পাওয়া যায়। আবার লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলেও H2 পাওয়া যায়। এখানে দুটো ক্ষেত্র বলছে। প্রথম লাইনে বিক্রিয়াটি করলে আমরা H2 পাচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রে এই লোহার সঙ্গে যদি আমরা স্টিম চালনা করি সেখানেও H2 পাচ্ছি। এখানে আমরা দুটো বিক্রিয়া পাব। নেক্সট বলছে 4 গ্রাম H2 গ্যাস তৈরি করতে কোন ক্ষেত্রে কম পরিমাণ লোহা লাগবে এবং কতটা কম লাগবে। তাহলে আমরা দুটো বিক্রিয়ার মাধ্যমে আগে কতটা H2 লাগছে সেটা আমরা নির্ণয় করি। প্রথম বিক্রিয়াটি বলছে যে লোহা মানে Fe এর সঙ্গে H2SO4 যদি যুক্ত করা হয়, এখান থেকে আমরা H2 পাচ্ছি। শুধু H2 নয়, তার সঙ্গে FeSO4ও পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা এই Fe এবং H2 এই দুজনকে নিয়ে আমরা কাজ করব। Fe এর আণবিক ভর দেওয়া রয়েছে 56 নিয়ে নিলাম। H এর আণবিক ভর হয়ে থাকে 1, এই যে 1 দেওয়া রয়েছে। দুটো H আছে, তাই 2 দিয়ে গুণ দিলাম, 1 2 2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 গ্রাম H2 পাওয়ার জন্য 56 এত গ্রাম Fe প্রয়োজন। তো আমাদের কতটা H2 নির্ণয় করতে হবে, এই যে 4 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি 4 গ্রাম H2 পাওয়ার জন্য
6/2 ইন্টু 4। তো 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, তো 56 ইন্টু 2 করলে 112 পাচ্ছি এত গ্রাম Fe প্রয়োজন। এটা হচ্ছে প্রথম বিক্রিয়ার জন্য। দ্বিতীয় বিক্রিয়াতে বলছে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা। ওকে, তো এখানে আমরা করব লোহিত তপ্ত মানে Feর সঙ্গে স্টিম মানে H2O, জলের সংকেত H2O এবং স্টিম এর সংকেত H2O, স্টিম মানে বাষ্প। তো এর সঙ্গে বিক্রিয়া করলে আমরা H2 পাবো। তো শুধু H2 নয়, তার সঙ্গে আমরা Fe3O4ও পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের বিক্রিয়া। ব্যালেন্স করার জন্য এখানে 3, এদিকে 4, এখানে 4 দিয়ে দিলাম। ওকে, তো Fe এর আণবিক ভর কত? যে 5, 6। তো 3টি Fe রয়েছে, তাই 3 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ পেয়ে যাচ্ছি 168। আবার H2 এর জন্য H এর আণবিক ভর 1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, সামনে 4 আছে তাই 4 দিয়েও গুণ দিলাম, তাহলে 4 ইন্টু 1 2 2, অর্থাৎ পাচ্ছি 4 দুগুণে 8 গ্রাম। এখানে আবার আমরা লিখব যে 8 গ্রাম H2 উৎপন্নের জন্য 168 গ্রাম Fe প্রয়োজন। ওকে, তো আমাদের কতটা বের করতে বলেছিল? 4 গ্রাম H2 উৎপন্নের জন্য 168/8 ইন্টু 4, 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 2 8 16, 2 4 8, অর্থাৎ 84 গ্রাম Fe প্রয়োজন। তাহলে আমরা কোন ক্ষেত্রে কম পেলাম? এদিকে হচ্ছে 84 হয়েছে আর সেদিকে আমাদের 112। তাহলে সব থেকে কম হয়েছে কার ক্ষেত্রে? এই Feর সঙ্গে যখন H2 বিক্রিয়া করবে। তাহলে আমরা পরবর্তী পেজে লিখে নেব, যখন Fe এর সঙ্গে H2O মানে স্টিম, এর বিক্রিয়াতে কম পরিমাণ Fe প্রয়োজন। তো কতটা কমের প্রয়োজন? তাহলে আমরা এখানে লিখে নেব যে 112 মাইনাস 84 মানে 84 সমান 28 গ্রাম Fe কম প্রয়োজন। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে তাপীয় রোধ কাকে বলে? এই যে তাপীয় রোধ কাকে বলে তার সঙ্গে SI একক এবং মাত্রাটাও তুলে ধরা হয়েছে। নেক্সট পরে বলছে এর সাথে মানে তাপীয় রোধের সাথে তড়িৎ রোধের সম্পর্ক কি? এই যে তাপীয় রোধ তার সঙ্গে, আচ্ছা এর সঙ্গে সম্পর্কটা যেটা হবে সেটা তোমরা এটি করে দিও, এই 2 লাইন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, তো কি বলছে আমরা দেখে নেব একটু। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে উষ্ণতা টি সমান বলা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। একটি লোহার বলের আয়তন 1000 সিসি, তাহলে আয়তন V সমান 1000 সিসি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে আবারও একটা টেম্পারেচার, আগেরটা তাহলে T1, এটা হচ্ছে T2 দেই, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই লোহার বলটির আয়তন কত হবে? তাহলে V2, প্রথমটা V1, দ্বিতীয়টা V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এখানে বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান 1.2 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস।
তো আমরা এই V2 এর মানটি নির্ণয় করতে পারি গামা সমান V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1 এই সমীকরণ থেকে আমরা V2 এর মানটি নির্ণয় করতে পারি। কিন্তু এখানে গামা এর মান দেওয়া নেই, তার পরিবর্তে আলফা এর মান দেওয়া রয়েছে। আমরা আলফা ও গামা এর সমীকরণটা কি জানি, যে আলফা সমান গামা বাই 3। তো এখান থেকে গামা সমান আমরা 3 আলফা করতেই পারি। তো 3 কে 3 থাকলো, আলফা এর মান কত 1.2 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তো এটা গুণ করলে আমরা পেয়ে যাব 3.6 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তো এই মানটিকে আমরা এখানে পুট করতে পারি, তাহলে 3.6 ইন্টু 10⁻⁻5 সমান, এবারে V2 এর মান তো কিছু দেওয়া নেই, তাই V2 কে V2 থাকলো। V1 এর মান রয়েছে 1000, তাই 1000 দিয়ে দিলাম। V1 এর মান 1000 বন্ধনী শুরু। T2 এর মান দেওয়া রয়েছে 100 মাইনাস T1 এর মান দেওয়া রয়েছে 30। তো এখান থেকে আমরা লিখতে পারি 3.6 ইন্টু 10⁻⁻5 সমান V2 মাইনাস 1000 যেমন ছিল থাকলো, এদিকে 1000 ইন্টু 100 থেকে 30 মাইনাস করলে আমরা পেয়ে যাব 70। ওকে, তো নেক্সট পরবর্তী স্টেপ 3.6 ইন্টু 10⁻⁻5 সমান উপরে V2 মাইনাস 1000 যেমন ছিল থাকলো। তো সেখানে 1000 ইন্টু 70 ছিল, সেটা গুণ করলে আমরা পেয়ে যাব যে 7-এর পিঠে 4টি শূন্য। ওকে, তো ওকে ঠিক আছে, 7-এর পিঠে 4টি শূন্য হবে। তো এই 7-এর পিঠে 4টি শূন্যকে আমরা লিখতে পারি যে 7 ইন্টু 10⁻⁻4, এটা লেখা যেতেই পারে। ওকে, এটা যেহেতু লেখা যেতে পারে তো একে একটু অন্য কালার দিয়ে লিখছি। ওকে, তো এটা একটু দেখে নিও যে 7 ইন্টু 10⁻4। ওকে, তো এটা লেখা যেতে পারে, আমি ওখানে লিখছি না। নেক্সট পরবর্তী স্টেপ যেটা হবে, কালারটা চেঞ্জ করে নিই। 3.6 ইন্টু 10⁻⁻5, এই যে লেখা যেতে পারে 7-এর পিঠে 4টি শূন্য, এই 7 ইন্টু 10⁻4, একে আমরা পরবর্তী স্টেপে লিখতে পারি যে 7 ইন্টু 10⁻⁻4। আচ্ছা, এখানে -4 হবে না, শুধু 4 হবে, কারণ এটা পুরোটা ভাগ আকারে ছিল, এদিকে এলে পুরোটাই গুণ আকারে হয়ে যাবে। তো এদিকে 10⁻4, এদিকে 10⁻5 কেটে গিয়ে হলো 10⁻1। ওকে, সমান এদিকে V2 মাইনাস 1000 যেমন ছিল থাকলো, এদিকে এই 3.6কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব 25.2। ওকে, ইন্টু 10⁻1 সমান V2 মাইনাস এদিকে 1000। তো এখানে এই 10⁻1কে আমরা নিচে লিখতে পারি 25.2 বাই 10, ওই 10⁻1কে নিচে 10 লিখতে পারি। তো এটা এদিকে হয়ে যাবে V2 মাইনাস 1000। তো এই নিচে একটি শূন্য থাকার জন্য এই দশমিকটা একটি সংখ্যার পরে এদিকে এসে বসবে। তো এটাই নেক্সট স্টেপে দেখে নেব। 2.52 সমান V2 মাইনাস 1000। ওকে, তো এবারে নেক্সট স্টেপে আমরা দেখছি এখানে যে -1000 রয়েছে, এদিকে হলে +1000 হয়ে যাবে। তাহলে 2.52 প্লাস 1000 সমান V2 যেমন ছিল থাকলো। এই 1000-এর সঙ্গে 2.52 যোগ করলে আমরা পেয়ে যাব 100
2.52 সমান V2, আর এটাই আমাদের নির্ণয়ের ছিল যে V2 এর মান। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে চ্যুতিকোণের মান ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ কোণ, এটির সম্পর্কটি প্রতিষ্ঠা করতে বলছে। এই যে এখানে সম্পর্কটি প্রতিষ্ঠা করা হলো। নেক্সট পরে বলছে দিনের বেলা চাঁদকে সাদা কিন্তু সূর্যাস্তের পরে চাঁদকে হলদে দেখায় কেন? তারই সঙ্গে বলছে দীর্ঘদৃষ্টিজনিত সমস্যার চিকিৎসা কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো প্রথম প্রশ্নের অ্যান্সারটি এই যে এখানে তুলে ধরা হলো। নেক্সট পরবর্তী কোশ্চেন যেটা বলছে লেন্সের ব্যাপারটি, ওটা হয়ে যাবে উত্তল লেন্স। ওকে, উত্তল লেন্স। নেক্সট পরবর্তীতে বলছে এফ বস্তু এবং 2f দূরত্বের মধ্যে রাখলে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে? পরিষ্কার চিত্র এঁকে বিবৃতি করো। এই যে পরিষ্কার চিত্র এবং তার সঙ্গে এখানে বিবৃতি, এবং বস্তুর যে প্রতিবিম্বটি সেটা কোথায় হবে? এই যে বস্তুটির প্রতিবিম্ব লেন্স থেকে দ্বিগুণ দূরত্বে গঠিত হবে, এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য যেটা দেওয়া হয়েছে, এই যে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এটি হয়ে যাবে। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে কোষের তড়িৎচালক বল, এই যে তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, এর মধ্যে পার্থক্যটি এই যে তুলে ধরা হলো। নেক্সট এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। কি বলছে? একটি তারের মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ, তাহলে কতটা তড়িৎ? I সমান 0.5 অ্যাম্পিয়ার। নেক্সট বলছে 15 মিনিট ধরে, তাহলে সময় t সমান 15 মিনিট। 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়, তাহলে তাপ এই সমান 5 to 5 এত ক্যালোরি। তারের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ V সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমাদের এখানে এই ম্যাথটি সলিউশন করার জন্য দুটি সূত্রকে ব্যবহার করতে হবে। প্রথম সূত্র যেটি H সমান I স্কয়ার RT বাই 4.2। ওকে, এটা হচ্ছে জুলের সূত্র CGS পদ্ধতিতে এটা, আর SI পদ্ধতি হয়ে যাবে এই 4.2কে বাদ দিয়ে দিলে। তো আমরা এখানে এই CGS পদ্ধতিটা নিয়েছি কেন? কারণ আমাদের তাপ এখানে ক্যালোরিতে দেওয়া রয়েছে, অর্থাৎ CGS এককে। যদি এখানে জুল SI এককে দেওয়া থাকতো তাহলে আমরা এখানে 4.2 নিতাম না। ওকে, তো ম্যাথগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো। হয়তো একটু বেশি জটিলভাবে তোমাদের বলছি, কিন্তু কিভাবে, কেন, কোথা থেকে এসেছে সব কিছু সেটা বলে দেওয়া হচ্ছে, একটু মন দিয়ে শুনবে। তো আমরা এখানে এই সমীকরণ থেকে আর এর মানটি নির্ণয় করব। তো আর সমান H ইন্টু 4.2 বাই I স্কয়ার টি। ওকে, এখান থেকে আর এর মানটি নির্ণয় করার পর আমরা I সমান V বাই আর, এই যে সমীকরণটা জেনেছিলাম, এখানে আর এর মানটি পুট করে V এর মানটিকে নির্ণয় করব। তো আগে প্রথমত কাজ এদিকে আর এর মানটিকে নির্ণয় করা। তো H এর একক রয়েছে, একক বলছি, H এর মানটি দেওয়া রয়েছে 525 ইন্টু 4.2 বাই I এর মান রয়েছে 0.5 ইন্টু স্কয়ার আছে, তাই আমরা একে দুবার লিখে দিলাম, ইন্টু টি এর মান এখানে মিনিটে রয়েছে, কিন্তু মিনিট থেকে আমাদের সেকেন্ডে যেতে হবে, তাই আমরা 15-র সঙ্গে 60 গুণ করলাম। 15 6 90 হয়ে থাকে, তার সঙ্গে একটা শূন্য, এত সেকেন্ড। তো এখানে 900। এবারে আমাদের পরবর্তী কাজ যে পয়েন্টগুলোকে তুলে নেওয়া। উপরের পয়েন্টকে তুললে আমরা নিচে 10 পাচ্ছি, নিচের দুটো পয়েন্ট রয়েছে, একে তুললে উপরে 100 পেয়ে যাচ্ছি। ওকে, এবার এটা আমরা একটু কাটাকাটি করে নেব। তো উপরের দুটো শূন্য,
নিচের দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে দিলে 5 একে 5, 0, 5 5 25 হচ্ছে। আবারও 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 একে 5। তো 3 দিয়ে যদি দেওয়া হয়, 3 তিরিকে 9, 3 7 21। তো আবারও 3 দিয়ে যেতে পারে, 3 একে 3, 3 একে 3, 3 4 12 হচ্ছে। ওকে, তো আর বিশেষ কোথাও কাটাকাটিটা যাচ্ছে না, তাহলে আমরা করতে পারি। তো 10 দিয়ে কাটাকাটি করলে হয়, কিন্তু আমরা করছি না, পরবর্তীতে কাজে লেগে যাবে। যে 7 × 14/10। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো 8 9, তো 9 8 আসছে। তো নিচে একটা শূন্য রয়েছিল, তাই উল্টো দিক থেকে একটা সংখ্যার পর দশমিক দিয়ে দিলাম। ওকে, এই কারণেই নিচে 10টি রাখা হয়েছিল। এটি হচ্ছে আর এর মান হয়ে গেল। তো ওই আর এর মানটি আমরা এখানে পুট করব। আই এর মান কত, 0.5 ইন্টু আর এর মান যেটা পেয়েছি 9.8। তো এটা ক্যালকুলেশন করলে পয়েন্ট তুললে 10 হচ্ছে, এদিকের পয়েন্ট তুললে 10। 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 2 দিয়ে দিলে 2 4 8, 2 লং 18। তাহলে আমরা পাচ্ছি 4 9। নিচে একটা শূন্য ছিল, উল্টো দিক থেকে একটা সংখ্যার পর দশমিক দিয়ে দিলাম। তো যেহেতু ভোল্ট বিভব প্রভেদ এর মান নির্ণয় করেছি, তাই এর একক হয়ে যাবে ভোল্ট। আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো। এই যে ফ্রেমিংয়ের বাম হস্ত নিয়ম, তার সঙ্গে বলছে বার্লো চক্রে এসি প্রবাহে ঘোরে না কেন। নেক্সট পেজে দেখে নেব এই যে এসি প্রবাহে ঘোরে না কেন, অ্যান্সারটি এখানে দেওয়া হয়েছে। নেক্সট বলছে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। নিউক্লিয় বিভাজন, তার সঙ্গে এই যে উদাহরণ। নেক্সট বলছে তেজস্ক্রিয়তার এসআই একক কি হয়ে যাবে, এটা হচ্ছে বেকারেল। নেক্সট পরবর্তী প্রশ্ন, মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। এই যে আচ্ছা, এটা হচ্ছে আয়নাইজেশনটা দেওয়া হয়েছে, একটু মিস্টেক হয়ে গিয়েছে, 1 মিনিট একটু কানেকশান করে দিই। তো এই যে এখানে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, তার সঙ্গে উদাহরণ এই যে ছকের মাধ্যমে দেওয়া রয়েছে, চেঞ্জ করা হলো। নেক্সট বলছে এএসপি, এনএসবি এবং বিআই কে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। তো এটি হয়ে যাবে যে বিআই, এসবি, এএস, পিএন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে উদাহরণ সহ মেন্ডেলিফের পর্যায় সারণীর 3টি ত্রুটি লেখো। এই যে ত্রুটিগুলো দেওয়া হলো। নেক্সট বলছে তড়িৎ লেপন কাকে বলে। এই যে তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য, তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলো দেওয়া হয়েছে। নেক্সট বলছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের ধাপগুলি সমীকরণ সহ লেখো। এই যে স্পর্শ পদ্ধতি ধাপে ধাপে দেওয়া হয়েছে। বলছে H2S গ্যাসটির গন্ধ কেমন, এটা হয়ে থাকে পচা ডিমের মতো, পচা ডিমের মতো। নেক্সট গ্যাসটিকে K2Cr2O7 দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। এই যে K2Cr2 সঙ্গে H2SO4 সমীকরণ এবং কি ঘটে দেওয়া হলো। নেক্সট বলছে সমগণীয় শ্রেণী কাকে বলে, সমগণীয় শ্রেণীর সংজ্ঞা। এরই সঙ্গে বলছে একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও যেটি কৃত্রিমভাবে তৈরি হয়েছে, অর্থাৎ একে আমরা জৈব ভঙ্গুরও বলে থাকি, বায়োডিগ্রেডেবল পলিমার। আচ্ছা, এখানে হচ্ছে জৈব ভঙ্গুর দেওয়া হয়েছে, এখানে কৃত্রিমভাবে বলেছে, আর এটা হচ্ছে প্রাকৃতিকভাবে অ্যান্সারটি দেওয়া হয়ে গিয়েছে, এটা একটু চেঞ্জ করে দিই। তো এই যে এখানে জৈব অভঙ্গুর আমরা একে বলবো নন বায়োডিগ্রেডেবল পলিমার, এটি হচ্ছে কৃত্রিম উপায়ে তৈরি হয়েছে। তো আজকে টপিকে আমাদের যেসব প্রশ্নগুলো দেওয়া ছিল সবগুলো কমপ্লিট করলাম। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।